গঙ্গা চুক্তি নবায়নে ভারতের সমর্থন চায় বাংলাদেশ। সম্পর্ক এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্বারোপ ইন্ডিয়া টুডের প্রতিবেদন। রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রামে পানিবন্দী 4.5 লাখ মানুষ। বান্দরবানে আশ্রয় কেন্দ্রে 5,000। সিলেট বিভাগেও বন্যার অবনতি। বৃষ্টির প্রভাব নিত্যপণ্যের বাজারে বেড়েছে কাঁচামরিচ, সবজি ও মাছের দাম। সরবরাহ ঘাটতিকে দুষছেন বিক্রেতারা। এবং মরক্কোকে হারিয়ে প্রথম সেমিফাইনালিস্ট ফ্রান্স। শেষ 4-এ ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি হবে স্পেন, বেলজিয়াম। স্বাগত ওয়ান বুলেটিনে, আমি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে ভারতের সমর্থন চায় বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের আলোচনা ইতিবাচকভাবেই এগিয়ে চলছে। পানি বন্টন সংক্রান্ত 1996 সালের এই চুক্তি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম ভিত্তি। প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। প্রতিমন্ত্রী বলেছেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এদিকে চুক্তি নবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গঠিত বিশেষ কমিটি ভারতের সাথে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে ইন্ডিয়া টুডে। গত 20 বছরে এমন বৃষ্টি দেখেনি চট্টগ্রামের মানুষ। শহরে জলাবদ্ধতা, গ্রামে বন্যা। 5 দিনের রেকর্ড বৃষ্টিতে দুর্ভোগের চূড়ান্ত সীমায় চট্টগ্রাম। নগরে দুর্ভোগ কিছুটা কমলেও দক্ষিণ চট্টগ্রামের 4.5 লাখ মানুষ পানিবন্দী। প্রধানমন্ত্রী তহবিল থেকে ত্রাণ সহায়তার পাশাপাশি দুর্গতদের উদ্ধারে এরই মধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। শহরের পর এবার পানিতে ডুবে আছে চট্টগ্রামের অসংখ্য গ্রাম। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে মানবেতর জীবন পার করছেন এখানকার প্রায় 4.5 লাখ মানুষ। দক্ষিণের 5 উপজেলায় বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। অনেক জায়গায় মূল সড়কে পানি উঠে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে মানুষ। জেলা প্রশাসন বলছে, দুর্গতদের সহায়তায় যতটুকু সম্ভব সব চেষ্টাই করছে তারা। এরই মধ্যে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। 70% সাতকানিয়ার অংশ পানির নিচে চলে গিয়েছে। পানিবন্দী মানুষকে কিভাবে নিরাপদে নিয়ে আসা যায় সেই কার্যক্রম আমরা করে যাচ্ছি। সকল সরকারি কর্মকর্তা যারা আমাদের অধীনে আছে তাদের সকলের সরকারি যে বন্ধের দিনে যে ছুটি সেগুলো বাতিল ঘোষণা করেছি। এদিকে অতিবৃষ্টিতে জনদুর্ভোগ কমাতে সব সেবা সংস্থার সঙ্গে জরুরি বৈঠক করেছেন সিটি মেয়র। সংকট উত্তরণে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসীর পাশে আছি, থাকব এবং যে কোনো ব্যাপারে, যে কোনো দুর্ভোগে আমরা তাদের এই দুর্ভোগ লাঘবের জন্য সর্বাত্মকভাবে একসাথে মিলে সেটা মিনিমাইজ করব এবং কাজ করব এবং সবাই মিলেই এই চট্টগ্রাম শহরকে জলাবদ্ধতা মুক্ত একটি নগরীতে আমরা পরিণত করব। চট্টগ্রামে গত 20 বছরে এমন বৃষ্টি আর হয়নি উল্লেখ করে জলাবদ্ধ মুক্ত নগর গড়তে মানুষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। টানা ভারী বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত পার্বত্য জেলা বান্দরবান। লামায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। আশ্রয় কেন্দ্রে আছেন 5,000-এর বেশি মানুষ। টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্থবির হয়ে পড়েছে পার্বত্য জেলা বান্দরবান। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে তলিয়ে গেছে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল সহ নদী তীরবর্তী এলাকা। কোথাও সড়ক পানির নিচে, কোথাও আবার পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ মোট 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়। দুর্যোগে ঝুঁকি বাড়তে থাকায় বান্দরবানে খোলা হয়েছে 220টি আশ্রয়কেন্দ্র। এরই মধ্যে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত 5,000-এর বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও বিশুদ্ধ পানির সংকট সহ নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। আমরা সবাই রাতে এখানে চলে আসছিলাম,
আসার পরে প্রশাসন থেকে আমাদের খাবার দাবার দেওয়া হয়েছে। বিশুদ্ধ পানির অভাব বেশি দেখা গেছে, আর মানে ধরতে গেলে আমরা বাসা থেকে কোনো কিছু বের করতে না পারার কারণে অনেক কষ্টে আছি। আমরা খুব কষ্টে আছি এখন, অনেকের থাকার জায়গা নেই এবং খাবারেরও অনেক সংকট আছে। বন্যার কারণে হচ্ছে যে আমরা ঠিক একই রকম ভাবে এই আশ্রয় কেন্দ্রের মধ্যে এসে আশ্রয় নিয়েছিলাম। কিছু বাইর করছে, কিছু বাইর করতে পারি না, ফিরিস বিদ্যা আছে নষ্ট হয়ে গেছে, তো গোস মাংস সব নষ্ট হয়ে গেছে। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং দুর্ভোগ কমাতে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা প্রশাসন। 7টি উপজেলা নির্বাহী অফিসাররা তাদের নেতৃত্ব যে দপ্তরগুলি আছে, বিভিন্ন স্টেক হোল্ডার্সরা আছেন, বাহিনী সদস্যরা আছেন, ফায়ার সার্ভিস আছে, স্থানীয় গণ্যমান্য এবং জনপ্রতিনিধিরা আছেন, এখানে আপনার হেডম্যান কারবারিরা আছেন। সবাই মিলে সম্মিলিতভাবেই এই দুর্যোগের মোকাবিলা আমরা চেষ্টা করছি। গত 1 দশকে জেলাটিতে পাহাড় ধসে 110 জনের মৃত্যু হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বৈরী আবহাওয়ার আরও খবর জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ রিটন এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন FM সুমন। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন রিটন। জলাবদ্ধতার এখন কি অবস্থা সেখানে? সাধারণ মানুষের দুর্ভোগ কেমন দেখছেন চট্টগ্রামে, এবং এই পরিস্থিতি উত্তরণের জন্য কি কি সমাধান দরকার তাদের এবং কি কি সংকট রয়েছে সেখানে জানাবেন। সদা চট্টগ্রাম নগর থেকে এই যে জলাবদ্ধতা অথবা যে পানির কথা বলছিলেন, যে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢল সব মিলিয়ে এখন শহর থেকে শহরের বাইরে আশেপাশে যে উপজেলাগুলো আছে এগুলোর অধিকাংশ এলাকা কিন্তু পানিতে ডুবে আছে। আমি যে জায়গায় আছি সেটি হচ্ছে সাতকানিয়া ঢ্যামসা। সেখানকার প্রায় 3 লক্ষ মানুষ পানিবন্দী আছে, সেটি সরকারি ভাষ্য, এবং সেই বেসরকারিভাবে সে সংখ্যা আরও অনেক বেশি। আমি যে জায়গায় আছি সেটি মোটামুটি উপজেলার একটি মূল সড়ক। সেখানে এই মুহূর্তে মাছ চাষ করছে কেউ, আর কিছু মানুষ আছেন যারা নদী এই সড়কের অন্য পাশে আছে, তারা চেষ্টা করছেন যে এখানে কোনোভাবে টিকে থাকার জন্য। অনেকের বাড়িঘর অন্য জায়গায় আছে, তারা এখানে কোনোরকম করে রাস্তায় এসে সময় পার করছেন, তাদের মা বাবা পিছনে আছেন। আমি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, তিনি তার পরিবার আছেন অন্য পারে, তার সঙ্গে একটু কথা বলতে চাই। কী অবস্থা এখানকার এবং আপনারা কীরকম সেই যে দুর্ভোগের মধ্যে আছেন? পরিস্থিতি অনেক ভয়াবহ, মানে কি এখনো পর্যন্ত মানে কি বাড়তেছে পানি, কেউ মানে কি সাহায্যের জন্য এগিয়ে আসতেছে না। সরকারভাবে মানে কি ডিসি সাহেব আসছে, এখন কিছু ত্রাণ দিচ্ছে, যেদিকে দেওয়ার দরকার ওদিকে দিচ্ছে না। মানে কি আমাদের থেকে ওই দক্ষিণ উত্তর। আপনার বাসাটা কোন দিকে? এবং আমাদের বাসা হচ্ছে উত্তর ডাংশা, ওই দক্ষিণ ডাংশা আরো খুব ভয়াবহ। ওদিকে আমার নানুদের বাড়ি, নানুদের মানে কি সিনার উপরে মানে কি গলায় পর্যন্ত পানি। দেখছি সেটা কি বাড়ি না দোকান? এটা বাড়ি, এটাও বাড়ি, এইদিকে অনেকগুলো মানে কি। একটু দেখাতে চাই যে ওই যে জায়গা আছে নীল রঙের টিন দেওয়া, সেটি একটি বাড়ি। এরকম এর পেছনে অনেকগুলো বসতি আছে, অনেকগুলো গ্রাম আছে, যেগুলো মোটামুটি বলা চলে যে পুরোপুরি পানির মধ্যে ডুবে আছে। আমরা এখানে যে অনেকে যারা স্থানীয়রা আছেন তারা নানাভাবে সময়টি পার করছেন, তারা নানাভাবে চেষ্টা করছেন এখানে যেন তারা যেন চেষ্টা করছেন হয়তো একটা সুন্দরভাবে এই পানিটা যদি আর না হয় তারা যেন কোনো রকম করে বেঁচে থাকতে পারেন। এখানে মোটামুটি যে মূল সড়কে অনেকে মাছ ধরছেন, সেটি আসলে আনন্দের উপলক্ষ নয়। তারা আসলে যারা স্থানীয়ভাবে আছেন তারা সময় কাটাচ্ছেন। অনেকে আসলে করার কিছু থাকে না। আশেপাশে অসংখ্য পুকুর আছে, সেগুলো কিন্তু ভরাট হয়ে গিয়েছে, দুঃখিত, সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং সেখানকার মাছগুলো এখানে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানকার স্থানীয় যে চেয়ারম্যান আছেন, ইউপি চেয়ারম্যান, তিনিও আসছেন। তার কাছে একটু শোনার চেষ্টা করবো আসলে এখানকার পরিস্থিতিগুলো কেমন এবং তারা কি অনুভব করছেন এবং দুর্গত মানুষের সামনে তারা কি বার্তা নিয়ে যাচ্ছেন। আপনি যদি একটু বলতেন আসলে এখানকার কীরকম মানুষ দুর্ভোগে আছে। আমরা অনেক শহর থেকে শুনছিলাম যে তারা অনেক কষ্টে আছে, আপনি তো এখানেই থাকেন, কি অবস্থা গতকালকে রাত্রে থেকে এখন পর্যন্ত? জি, আসলে আমাদের এই ড্যামসাবাসী খুব কষ্টের মধ্যে আছে। আমাদের ড্যামসায় অনেক মানুষ এখনও পানিবন্দী। অবশ্যই আমরা কালকে রাত্রে পর্যন্ত 2টা নৌকা নিয়ে আমার বিভিন্ন এলাকায় গিয়ে আমি রুগীদেরকে হাসপাতালে নিয়ে আসছি এবং আজকে পানি একটু কমছে। ইনশাল্লাহ যদি আমরা এখন মানুষের পাশে আছি এবং মানুষের পাশে থাকবো। আমরা এবার তো আমার ডিসি আসছিল, এখানে আমাদের 200 মানুষের খাদ্য বিতরণ করছে। আমরা কিন্তু যারা অসুস্থ আছেন, অনেকে হাসপাতালে যেতে পারছেন না, এরকম আছে, তাদের জন্য কি করছেন আপনারা? তাদের জন্য আমি 2টা ইঞ্জিন চালিত বুট ব্যবস্থা করছি এবং রাত্রেবেলা গিয়ে আমাদের টিম আছে, প্রতি ওয়ার্ডের মধ্যে আমরা 6 জন টিম করছি। আমরা যেখানে অসুবিধা হচ্ছে, রুগী আছে, সেখানে আমরা আমাদের ইঞ্জিন চালিত বুট নিয়ে আমরা রুগীগুলো এনে আমরা হাসপাতালে নিয়ে আসছি।
শুনছিলেন যে এখানকার স্থানীয় চেয়ারম্যান, তিনি বলছিলেন যে তারা যারা দুস্থ আছেন, অসহায় আছেন, তাদেরকে এখান থেকে উদ্ধার করে বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য স্থানীয়ভাবে কিছু ব্যবস্থা করেছেন। একটু আগে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম তিনি তার টিম নিয়ে আসছেন। সরকারিভাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 20 লক্ষ টাকার একটা বরাদ্দ আসছে এবং সেটি বিভিন্ন উপজেলায় তিনি ডিস্ট্রিবিউট করছেন। ইতিমধ্যে বোর্ড অফিসে কিছু ত্রাণ বিতরণ করা হয়েছে। যেই জায়গাটি দেখাচ্ছি সেখান দিয়েই জেলা প্রশাসক তার টিম নিয়ে একটি দুর্গত একটি জায়গায় গেছেন। সেখানে তাদের মানুষের পাশে যে তাদের ত্রাণ সামগ্রীগুলো সরকারি পৌঁছে দেওয়ার জন্য, তাদের উদ্ধার অভিযানে সহযোগিতা করার জন্য তারা টিম নিয়ে গেছেন। আমরা একটা বাড়ি দেখতে পাচ্ছি, চারপাশেই কিন্তু পানিতে ভর্তি, মোটামুটি একটা দ্বীপ অঞ্চলের মতো, সে আসলে দ্বীপ বাড়ির মতো হয়ে গেছে, অসম্ভব দুর্ভোগের মধ্যে আছে। শুধুমাত্র এই যে সাতকানিয়া নয়, সাতকানিয়া 3 লক্ষের পাশাপাশি এই যে পুরো জেলায় প্রায় 4.5 থেকে 5 লাখ মানুষ পানিবন্দী আছে, সেটি সরকারি ভাষ্য বলা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা উদ্ধার হতে পারছেন না। অনেক বাড়ির চারপাশে, বিশেষ করে যারা বয়স্করা আছেন, অসুস্থরা আছেন, তারা আসলে যে নিরাপদে সেখান থেকে সরে যাবেন সেই উপায়টি তাদের কাছে নেই। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, শুধুমাত্র যে সাতকানিয়ার কথা বলছিলাম না, আশেপাশে যে জেলাগুলো আছে, আশেপাশে যে উপজেলাগুলো আছে, সেগুলো কিন্তু পুরোপুরি পানিতে ডুবে আছে। অসংখ্য মানুষ দুর্ভোগে আছেন। সরকারি ত্রাণ শুরু হয়েছে, অনেক জায়গায় অভিযোগ করছেন তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছেন না। বিশেষ করে প্রান্তিক যে জায়গাগুলো আছে সেগুলো আসলে তাদের ত্রাণের আওতায় বাইরে থাকছে। যদিও যে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং রেড ক্রিসেন্ট সহ সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, তারা চেষ্টা করছেন মানুষের পাশে থাকার জন্য। সেটা কিন্তু মোটামুটি অনেক অপ্রতুল বলা হচ্ছে। একজন বলছিলেন যে এখানে একজন নারীও মারা গেছেন একটু আগে, যদিও আমরা সেটি আসলে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারিনি, এখানকার স্থানীয়রা বলছেন। আমরা নিশ্চয়ই পরবর্তী বুলেটিনগুলোতে সেই সম্পর্কে অথবা অন্যান্য যে দুর্ভোগের চিত্র আছে, মানুষ যে অসহায় আছে, তাদের যে আত্মীয়গুলো আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সদা, আমি এখান থেকে বিদায় নিচ্ছি, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। রিটন, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন সুমন। সুমন, কক্সবাজারে নতুন করে পাহাড় ধসের কোনো শঙ্কা আছে কিনা এবং যারা পাহাড়ি এলাকায় রয়েছেন তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এছাড়াও নিম্নাঞ্চলের কি অবস্থা জানাবেন আমাদের। হ্যাঁ, ধন্যবাদ সৌদা ইসলাম আপনাকে। আপনি নিশ্চয় জানেন যে কক্সবাজারের টানা বর্ষণে কিন্তু পাহাড় ধসের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। আমরা গত কয়েকদিনে দেখেছি টানা একটির পর একটি আসলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং সেখানে অনেক প্রাণহানিও আমরা দেখেছি। আজকে নতুন করে, অর্থাৎ গতকালকে যে পাহাড় ধসের ঘটনায় 2 জনের মৃতের খবর আমরা পেয়েছিলাম, আজকে নতুন করে আসলে এখনো পর্যন্ত পাহাড় ধসের কোনো নতুন খবর পাওয়া যায়নি। তবে নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে। বিশেষ করে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আমরা দেখছি কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমি একটু দেখাবার চেষ্টা করি। আমি এখন যে জায়গাটিতে রয়েছি, আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে কক্সবাজারের আসলে যে বন্যা পরিস্থিতি, সেটি আসলে কীরকম আকার ধারণ করেছে। মানুষ আসলে বলছে তারা দুর্ভোগ পোহাচ্ছে, বিশেষ করে শুকনো খাবার কিংবা নিষ্কাশন ব্যবস্থা এগুলি ঠিকমতো না থাকার ফলে মানুষ কিন্তু আসলে কষ্ট পাচ্ছে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ লোক, নিশ্চয়ই তিনি চলে আসতেছেন বাড়ি থেকে। আমরা একটু তার সঙ্গে কথা বলবার চেষ্টা করব একটু করে। দেখছেন যে উনি আসতেছেন। জি, আপনি কোথা থেকে এসেছেন? আমি অনেক দূর থেকে আসছি, সাগরপাড়া থেকে। সাগরপাড়া থেকে। বাড়িতে কি লোকজন আছে? নাই, সাগরপাড়া থেকে এখনো বাড়ির লোকজন নাই। এখন আরো বসে দিকে মরি দিকে কষ্ট হবার না হারে। আচ্ছা, এটা গরম উত্তর পানি কেউ তো না হাতে, কেউ তো দিয়েতে হাতে হতো না, সবাই সাগর পাড়ে দেখেন না, এখানে তো অনেক মানুষ আসতেছে, কিভাবে ডুবি আসতেছে দেখছেন। আসলে যেমনটা শুনছিলেন, আসলে মানুষ যেটি বলছে, আসলে যেভাবে পানি বাড়ছে, অর্থাৎ আমরা গতকালকে দেখেছি যেভাবে পানি ছিল তার থেকে কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে, আমরা সেটি লক্ষ্য করেছি। আমি একটি রাস্তার উপর দাঁড়িয়ে আছি। এই রাস্তাটার অবস্থা যদি আপনাকে একটু দেখিয়েছিলাম যে মানুষ আসলে কিভাবে রাস্তা পারাপার করছে, তাহলে বুঝতে হবে যে তাদের ঘরের কি পরিস্থিতি আসলে এই মুহূর্তে বিরাজ করছে। সবকিছু মিলিয়ে কক্সবাজারের যে বন্যা পরিস্থিতি, সেটি আসলে ক্রমশ আসলে অবনতির দিকে যাচ্ছে। আগে বলেছি যে মাতামুহুরী নদীর পানি যেভাবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে আমরা দেখছি নতুন এলাকা আসলে প্লাবিত হচ্ছে। মানুষের মধ্যে আসলে দুর্ভোগ দেখা দিয়েছে। মানুষ যেটি বলছে, তাদের যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে তারা আসলে ত্রাণ পাচ্ছে, যারা এখনো বাসাবাড়িতে রয়েছে তাদের আসলে ত্রাণ সহায়তা দরকার। আমরা দেখেছি প্রশাসন ঝুঁকিপূর্ণ বাসিন্দাদেরকে নিরাপদে আশ্রয় নিতে তারা কিন্তু কাজ করছে। এই ছিল আসলে কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সৌদা। সুমন, আপনাকেও ধন্যবাদ। কক্সবাজার ও চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি, বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য শুনছিলাম।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের 4 জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে 15টি গ্রাম তলিয়ে গেছে। স্থানীয়রা গবাদি পশুসহ মূল্যবান সম্পদ নিয়ে যে যেখানে পারছেন আশ্রয় নিচ্ছেন। এদিকে মৌলভীবাজারের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 25 গ্রাম। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বেড়েই চলেছে। টিলা ধসের আশঙ্কায় 500-র বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সিলেট জেলা প্রশাসন। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিচ্ছে হবিগঞ্জের খোয়াই নদী। জেলার লস্করপুরের কালীগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। প্রবল স্রোতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে ছুটছেন বন্যা দুর্গতরা। জেলার কুশিয়ারা সহ অন্যান্য নদীর পানিও বিপদসীমা অতিক্রম করেছে। হবিগঞ্জ মিরপুর সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যান চলাচল অচল হয়ে পড়েছে। বন্যা এমন অবস্থা করছে যে আমরা বাড়ি ঘুরতে বাইরেতেও আমাদের অনেক কষ্ট হইতেছে। ঘরের মধ্যে এত পানি ঢুকছে, উঠানগুলাতে গিয়ে ঘরে ঢুকার মতো না, এমন অবস্থাতে রাস্তাঘাট ঢুকা যায় না কোনটা কিভাবে আছে। পানি বাড়ির মধ্যে উঠছে, ঘরের মধ্যে উঠছে। আমরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, জরুরি পরিস্থিতি মোকাবেলায় 5 লাখ টাকা, 100 টন চাল ও 1820 প্যাকেট শুকনো খাবার মজুত রয়েছে। এদিকে মৌলভীবাজারে কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। রাজনগর উজিরপুর এলাকায় মনু নদের ভাঙনে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। পানি লাগিয়ে আমরা এই থাকতে পারি না, বাসায় আমরা দোকান দোকানে গিয়ে থাকি। কেমনে আসি কেমনে কি রাস্তাঘাটে থাকি, আমরা ঘরে পানি উঠে আমরা যে কষ্ট দিন কাটারাম। জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, মলু ও ধলাই নদীর কোথাও বাঁধ ক্ষতির মুখে পড়লে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ধলাই নদীতে একটা স্থানে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, আর মনু নদীতে এখনো পর্যন্ত কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা অবজারভেশন রাখছি, যদি কোনো জায়গায় কোনো এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয় আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব। সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের নিম্নাঞ্চলের অনেক সড়ক প্লাবিত হয়েছে। তাহিরপুর সুনামগঞ্জ সড়কে পানি উঠে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তাঘাটে পানি উঠলে তো মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয়। আমরা যে আসছি পিছনে আমরা পানি পার হয়ে আসছি, লেগুনো আসতে চাচ্ছিল না, তারপর আমরা রিকোয়েস্ট করার পরে এখানে আসছে। বৈরী আবহাওয়া থাকলে পর্যটকবাহী নৌযানগুলোকে হাওরে নৌকা ছেড়ে না যেতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বন্যা প্রবণতা বা প্লাবনের একটা বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে তারা যেন সতর্কভাবেই তারা মুভ করে বা জেনে বুঝেই যেন আসে সুনামগঞ্জে এই মুহূর্তে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও ক্রমাগত বাড়ছে। টিলা ধসের আশঙ্কায় 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সিলেট জেলা প্রশাসন। একই সাথে জেলার 107টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হচ্ছে। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে 2 থেকে 3 দিনের মধ্যে ঢাকা সহ সারা দেশে বৃষ্টি কিছুটা কমে আসবে। টানা বৃষ্টিতে এর মধ্যে দেশের নানা স্থানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 24 ঘন্টায় চট্টগ্রামের পতেঙ্গায় 211 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2 দিন সারা দেশে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সাথে ঝড়ো আবহাওয়ার কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দুর্যোগের সময় ভ্রমণ থেকে পর্যটকদের বিরত থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস। যেটা হচ্ছে দক্ষিণাঞ্চল কিছুটা কমেছে, তবে আবার খুলনা ডিভিশন, তারপরে রাজশাহী, রংপুর এদিকে বৃষ্টি গত 2 দিনে বেড়েছে। যেমন চট্টগ্রাম ডিভিশনে লাস্ট 24 ঘন্টা বৃষ্টি হয়েছে চট্টগ্রাম হয়েছে 211, আর আমবাগানে হয়েছে 153। সামনে 24 ঘন্টাতে বৃষ্টি আরও কমবে, তবে একবারে আহামরি ওইভাবে কমবে না। আমরা আশা করছি যে এখনও ধরেন নেক্সট 48 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে বৃষ্টি অনেকটা কমে আসবে। টানা বৃষ্টিপাতের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। মানিকগঞ্জের সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশ কিছু সবজি, কাঁচামরিচ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম।
খুচরা ব্যবসায়ীরা জানান 10 থেকে 15 দিন ধরে মুরগি ও মাছের চাহিদা বেড়ে গেছে, সে হারে সরবরাহ বাড়েনি। এ কারণে দাম কিছুটা বাড়তি। গত সপ্তাহে কাঁচামরিচ ছিল 70 টাকা কেজি, আজ তা বিক্রি হচ্ছে 120 টাকায়। গত সপ্তাহের 180 টাকার ব্রয়লার 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। পাশাপাশি 5 টাকা বেড়ে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 40 টাকায়। মানভেদে চিংড়ির কেজি 600 থেকে 800, পাবদা 300 থেকে 400, বড় আকারের রুই 400 থেকে 450 এবং ট্যাংরা মাছ 600 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চট্টগ্রামে বন্যা এবং ভূমিধস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা। বিমানবন্দরে নেমে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিমানবন্দর থেকে বাঁশখালীর বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে রওনা হন জামায়াত আমির। বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় যতটুকু পারি আমাদের পক্ষ থেকে দলীয় অবস্থান থেকে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সংশ্লিষ্ট সকল সংগঠনকে আমরা নির্দেশ দিয়েছি এবং কেন্দ্র থেকে আমরা এটা সমন্বয় করছি। ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। রাজধানীর রূপনগরের টিনশেড বস্তি থেকে শীর্ষ সন্ত্রাসী খলিলুর রহমান বাবু ওরফে কারেন্ট বাবুকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে রূপনগর থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ মোট 5টি মামলা রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার করা হয়। রূপনগর থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। বহু বছর অযত্নে পড়ে আছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ময়লা বহনকারী ট্রাক ও রোড রোলার সহ বিভিন্ন সরকারি যানবাহন। চুরি হয়েছে গ্যারেজের ভেতরে থাকা যানবাহনের চাকা ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। আর গ্যারেজের বাইরে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে পিকআপ ও রোড রোলার। সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের এমন দুরবস্থা নিয়ে উঠছে নানা প্রশ্ন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার উন্নয়নমূলক কাজে ব্যবহৃত গাড়ি রাখার জন্য তৈরি করা হয়েছে গ্যারেজ। দূর থেকে দেখে মনে হবে অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে টিন শেডের এই ঘরটি। দরজায় ঝুলছে তালা, কিন্তু ভেতরে কোটি টাকার সরকারি সম্পদ। গ্যারেজে পড়ে থাকা অচল গাড়িগুলো পৌরবাসীর সেবা ও নাগরিক সুবিধার জন্য দেওয়া হলেও সেগুলো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। অভিযোগ রয়েছে, গ্যারেজে থাকা ময়লা বহনকারী ট্রাকের চাকা ও রোড রোলারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হারিয়ে গেছে। আর খোলা আকাশের নিচে পড়ে রয়েছে পৌরসভার একটি পিকআপ ও রোড রোলার। রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। স্থানীয়দের অভিযোগ, এসব যানবাহন বছরের পর বছর অচল পড়ে থাকলেও সেগুলো সচল করতে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তালাবদ্ধ ঘরের ভেতর থেকে নিখোঁজ হয়ে গেছে গাড়ির যন্ত্রাংশ ও চাকা। তালা আছে কিন্তু ভিতরে মালামাল নাই। গাড়িগুলি ঠিক পড়ে রয়েছে, কিন্তু গাড়ি কোনো চাকা নাই, ল নাই, সবকিছু নিয়ে গেছে। পৌরসভা আমাদের কাছে ট্যাক্স নিতেছে, ট্যাক্স নিয়ে তারা কি কাজ করতেছে? রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আমরা এটা জানতে চাই, জনগণের টাকা এটা কিনা। আমাদের পৌর প্রশাসন এটার বিষয়ে তারা কেন গুরুত্ব রাখলো না, বা কেন তারা এটার বিষয়ে অবহেলিত? এদিকে পৌর প্রশাসক বলছেন, চুরির ঘটনাটি গ্যারেজের ভেতরে নয়, বরং গ্যারেজের বাইরে অরক্ষিত পড়ে থাকা অবস্থায় ঘটেছে। তবে বিষয়টি জানার পর তালাবদ্ধ করে রাখা হয় গ্যারেজের ভেতর। চুরির যেটা সেটা আগেই হয়েছে, অনেক আগে, রিসেন্টলি না। চুরির ঘটনা হওয়ার পরে আমরা টুকটাক কিছু পার্টস মনে হয় নিয়ে গেছি, এটা আমি শুনেছি। পরে আমরা এটা তালাবদ্ধ অবস্থায় রাখছি। সরকারি সম্পদের এমন অযত্ন ও অব্যবস্থাপনা জনসেবাকে যেমন ব্যাহত করছে, তেমনি রক্ষণাবেক্ষণ ও জবাবদিহিতার বিষয়েও বড় প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, এসব যানবাহন আবার কবে পূর্ণাঙ্গভাবে নিয়োজিত হবে জনগণের সেবায়। শরফ উদ্দিন জীবন, ওয়ান নিউজ, কিশোরগঞ্জ। জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে জয়পুরহাটের বিখ্যাত
লতিরাজ কচু। স্বাদ ও পুষ্টিগুণে অনন্য এই কচু দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও পরিচিতি পেয়েছে। যদিও মাঠ পর্যায়ে সেই অর্জনের সুফল পাচ্ছে না কৃষক। স্থায়ী হাট বাজার ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এই অবস্থায় আধুনিক বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণ সুবিধা এবং সরকারি পৃষ্ঠপোষকতা চান ব্যবসায়ীরা। উত্তরের জেলা জয়পুরহাটের ব্র্যান্ডিং পণ্য লতিরাজ কচু। স্বাদ ও পুষ্টিগুণে অনন্য এই কচু দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও পরিচিতি পেয়েছে। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি মিললেও মাঠ পর্যায়ে সেই অর্জনের সুফল পাচ্ছে না কৃষক। তাদের অভিযোগ, নির্দিষ্ট হাট, শেড কিংবা বিশ্রামাগার না থাকায় খোলা আকাশের নিচেই রোদ বৃষ্টি উপেক্ষা করে বিক্রি করতে হয় কচু। এতে যেমন বাড়ছে দুর্ভোগ, তেমনি বঞ্চিত হচ্ছেন ন্যায্য মূল্য থেকেও। জমির ভাড়া সব মিলে 1 লাখ টাকার মতো খরচ হয়ে যায় আমাদের, কিন্তু আমরা সেই হিসাবে বিক্রি করতে পারি না, বাজারের দাম কম। বাজার ব্যবস্থাপনাটা সংরক্ষণের যে জায়গা ওটা নাই, এবং বিদেশি যেটা রপ্তানি করা হবে সেই ব্যবস্থাপনাও নাই। আর ব্যবসায়ীদের অভিযোগ, নিজেদের ভাড়া করা জায়গায় হাট বসিয়েও ইজারাদারদের দিতে হয় খাজনা। এতে উৎপাদন ও বিপণন ব্যয় বেড়ে যাচ্ছে। ফলে কৃষক যেমন কম দাম পাচ্ছে, তেমনি ব্যবসায়ীদেরও বেশি দামে কচু কিনতে হচ্ছে। আমরা নৈতিক লাভ বেশি দামে কিনতে হয়, নিতে আমরা বাজার ধরা হয়ে যায়, আমাদের দেখা যায় খরচ বেশি। হাট মালিক জমা খাজনা সব ঠিকই নিয়ে যায়, কিন্তু এখানে পেশাব পায়খানা কোনো পরিবেশ নাই। 1 বস্তা লতির প্রতি 180 টাকা নিচ্ছে, 100 বা কলার উপর 3 টাকা নিচ্ছে। আমরা সারা বছর এখানে ব্যবসা করতেছি, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বিভিন্ন মালামাল নষ্ট করে, কিন্তু এই বাজারে কোনো উন্নতি হয় না। এই মুহূর্তে সরকারের উচিত, যেহেতু জিআই পণ্য হিসেবে এটি অলরেডি স্বীকৃতি পেয়েছে, এটি কিন্তু সরকারের একটু লোন পৃষ্ঠপোষকতা কৃষকদেরকে সহায়তা করা দরকার, হাটের জায়গাটি সম্প্রসারণ করা দরকার। সংশ্লিষ্টদের মতে, জিআই স্বীকৃতির সুযোগ কাজে লাগিয়ে লতিরাজ কচুকে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃতভাবে পরিচিত করা সম্ভব। এর জন্য প্রয়োজন আধুনিক বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণ সুবিধা এবং সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারের কাছে আবেদন করব, যদি একটি স্থায়ী হাট সরকারিভাবে ওখানে তৈরি করা হয় এবং শেড নির্মাণ করা হয় এবং একটা লতিরাজ কচুর প্রসেসিং সেন্টার তৈরি করা হয়, তাহলে আমাদের এই দূর দূরান্ত যে পাইকার ভাইয়েরা এখানে আসে, প্রতিদিন এখানে মৌসুমের সময় প্রায় 8, 9, 10 ট্রাক পর্যন্ত কচু বিভিন্ন জায়গায় যায়। দূর দূরান্তের যে পাইকার ভাইয়েরা আসে, তারা এখানে স্বাচ্ছন্দ্যে এসে কচু ক্রয় করতে পারবে। অবশ্য লতিরাজ কচু উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানি সহজ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের। পাশাপাশি হাটের অব্যবস্থাপনা ও খাজনা আদায়ের অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানান এই কর্মকর্তা। ব্যক্তি মালিকানাধীন বাজারে এটার কচু লতিটা করা হয়, ব্যবস্থাপনা করা হয়। এক্ষেত্রে আমি আরও বিষয়টা খতিয়ে দেখব, যেহেতু আমি রিসেন্টলি এসেছি। যদি কোনো ধরনের অব্যবস্থাপনা হয়ে থাকে, সেটার বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চলতি মৌসুমে জয়পুরহাটে প্রায় 450 হেক্টর জমিতে লতিরাজ কচু আবাদ হয়েছে। কৃষকদের প্রত্যাশা, জিআই স্বীকৃতির পাশাপাশি সরকারি উদ্যোগে আধুনিক বাজার ও রপ্তানি সুবিধা নিশ্চিত হলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার আয় বাড়বে, অন্যদিকে ন্যায্য মূল্য পেয়ে লাভবান হবেন চাষিরাও। ন্যাশনাল ডেস্ক। ইরানের ইতিহাসে আরেক যুগের অবসান, চিরবিদায় নিলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। লাখো মানুষের হৃদয় ভাঙা কান্না আর গভীর শ্রদ্ধায় সম্পন্ন হয় খামেনির দাফন। সেই সাথে এক রাজসিক বিদায় দেখল বিশ্ব। তার প্রয়াণে শুধু ইরান নয়, সমাপ্তি হলো মুসলিম বিশ্বের আরেক অধ্যায়ের। তবে খামেনির বিদায় বেলায় তার দেখানো পথেই পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার বার্তা দিয়েছেন লাখো ইরানি। লাখো মানুষকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে বন্ধ হলো পশ্চিমা আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের দীর্ঘদিনের প্রতিরোধ সংগ্রাম এবং আপসহীন এক কণ্ঠস্বর। বিদায় আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের 150-রও বেশি লক্ষ্যবস্তুতে আমেরিকার হামলা উপেক্ষা করে বৃহস্পতিবার আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঢল নামে শোকার্ত মানুষের। শহর ছাড়িয়ে কয়েক কিলোমিটার পথ পরিণত হয় জনসমুদ্রে। অতিরিক্ত ভিড়ের কারণে দাফনের পূর্ব নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়। খামেনির শেষ বিদায়ে অংশ নেন প্রায় 1.5 কোটি মানুষ। ইরাক এবং ইরানের 6 দিনব্যাপী শোক আয়োজন শেষে বৃহস্পতিবার খামেনির কফিন আনা হয় নিজ জন্মস্থান মাশহাদে। সেখানেই শিয়া মুসলমানদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হয়। খামেনির দাফন শেষেও শোকের কালো চাদরে ঢাকা পড়ে তেহরানের রাজপথ। স্লোগান ওঠে, আমেরিকার মৃত্যু হোক,
পতন হোক ইসরায়েলের। প্রিয় নেতাকে শেষবারের মতো এক নজর দেখতে এবং তার বিদায়ে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বৃদ্ধ থেকে শুরু করে শিশুরাও। সবার চোখে জল আর কণ্ঠে প্রিয় নেতাকে হারানোর বেদনাবিদুর আর্তনাদ। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর আগে শেষ বার্তায় জানিয়েছিলেন, আমেরিকা আর পশ্চিমা বিশ্বের পতন অনিবার্য। যদি কোনো দেশের প্রতিরোধমূলক সক্ষমতা না থাকে তবে তারা শত্রুকে পায়ের নিচে পিষ্ট করবে। খামেনি ইরানিদের অনুপ্রেরণা দিয়ে গেছেন, ইসলামী আন্দোলনের পথে মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি চিরন্তন যাত্রার শুরু এবং পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তাই তো তার বিদায় বেলায় লাখো ইরানিদের কণ্ঠে প্রতিশোধের বার্তা। আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই। সত্যি বলতে আমেরিকাকে আর বিশ্বাস করা যায় না। আলোচনায় কি কি শর্ত অন্তর্ভুক্ত আছে সে বিষয়ে জনগণকে কোনো স্বচ্ছতা দেয়া হয়নি। তাদের সাথে চুক্তিতে পৌঁছানো একটি ভুল কাজ। তিনি কেবল একজন রাষ্ট্রনায়ক নন, বরং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ এবং স্বনির্ভরতা অর্জনের প্রধান অনুপ্রেরণা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। টানা তৃতীয় রাতে ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, গভীর রাতে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকা বুশেহর শহর সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বৃহস্পতিবার আমেরিকা নতুন করে কোনো হামলা চালায়নি বলে দাবি করেছে সেন্টকম। ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি গণমাধ্যম। তবে নতুন কোনো হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ওয়াশিংটন। মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকা বুশেহর শহর এবং পাশের চোগাদাক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় কোনারাক শহরেও আরও 3টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যদিও বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি তারা। এদিকে মেহের নিউজ এজেন্সির খবর প্রকাশের কিছুক্ষণ পরেই আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম আল জাজিরাকে জানায়, গত কয়েক ঘন্টায় ইরানে তারা কোনো হামলা চালায়নি। মূলত গত মঙ্গলবার থেকে আমেরিকা ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। এর মধ্যে কাতার, বাহরাইন ও কুয়েতের সামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে তেহরান। এর ফলে জুনের মাঝামাঝি হওয়া যুদ্ধবিরতি চুক্তি আরও চাপে পড়েছে। এদিকে ইরান থেকে এসব খবর আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। দুই নেতা বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প তাকে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার পদক্ষেপ সম্পর্কেও অবহিত করেছেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই সময় লেবানন প্রসঙ্গে বলেছেন, সেখানে যতদিন প্রয়োজন হবে ততদিন সেনা মোতায়েন রাখা হবে। ইসরায়েলি গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু দাবি করেন, ইরানের শাসন ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেয়েছে। তেল আবিবের নীতি একেবারেই স্পষ্ট, আর তা হলো কোনো চুক্তি থাকুক বা না থাকুক, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না। যুদ্ধ এখনও শেষ হয়নি, বরং সামনে নতুন নতুন চ্যালেঞ্জ হাজির হচ্ছে বলে জানান নেতানিয়াহু। এ সময় পুরনো একটি দাবির পুনরাবৃত্তি করে তিনি বলেন, ইসরায়েল যদি সময় মতো পদক্ষেপ না নিত তবে এতদিনে তেহরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত। আমেরিকা ও ইরানকে আবারও আলোচনার টেবিলে আনতে মরিয়া পাকিস্তান ও কাতার। CNN সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওয়াশিংটন ও তেহরানের সাথে যোগাযোগ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপক্ষকে সংযত হয়ে শান্তি আলোচনায় বসতে অনুরোধ করেছে ইসলামাবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য কূটনীতি ও আলোচনার কোনো বিকল্প নেই। এজন্য দুপক্ষকে অন্তর্বর্তী চুক্তির প্রতি সম্মান দেখানোর পরামর্শ দিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার হামলার দ্বিতীয় দিনে ইরানের 90টি লক্ষ্য বস্তুতে আঘাত হানে ট্রাম্প বাহিনী। এর জবাবে কুয়েত ও বাহরাইনে আমেরিকার ঘাঁটিতে হামলা করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। তীব্র তাপপ্রবাহে নাজেহাল ইউরোপে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 10,000। এর মধ্যে কেবল জার্মানিতেই মারা গেছেন অর্ধেকের বেশি। বলা হচ্ছে, পশ্চিম ইউরোপে এবার ইতিহাসের উষ্ণতম জুন মাসে রেকর্ড করা হয়েছে।
চরম দাবদাহ মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোকে জরুরি ভিত্তিতে হিট হেলথ অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন WHO মহাপরিচালক। ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। অসহনীয় গরমে বিভিন্ন দেশে প্রায় 10,000 মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে কেবল জার্মানিতেই মারা গেছেন 5,000-এর বেশি মানুষ। জার্মানির জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত তাপপ্রবাহজনিত কারণে আনুমানিক 5,120 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অধিকাংশ মৃত্যুই ঘটেছে জুনের শেষ দিকে। সে সময় সাপ্তাহিক গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের অনেক ওপরে অবস্থান করছিল। সংস্থাটির তথ্য মতে মৃতদের মধ্যে প্রায় 4,270 জনের বয়স 75 বছর বা তার বেশি। আর পুরুষদের তুলনায় নারীদের মৃত্যুর সংখ্যা বেশি রেকর্ড করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের বুলেটিন অনুযায়ী পশ্চিম ইউরোপে এবার ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড করা হয়েছে, যেখানে গড় তাপমাত্রা ছিল 20.74 ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে গেছে, যার ফলে গলে যাচ্ছে রাস্তার পিচ। জার্মানি ছাড়াও ফ্রান্স, বেলজিয়াম, স্পেন ও নেদারল্যান্ডসেও দাবদাহে ব্যাপক প্রাণহানি ঘটেছে। দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, গত 20 থেকে 28 জুনের তীব্র তাপপ্রবাহের সময় এই 4 দেশে অতিরিক্ত 4,700 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপ জুড়ে তাপপ্রবাহজনিত কারণে প্রাণহানির ক্ষেত্রে বয়স্ক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে রেকর্ড তাপমাত্রা ও ক্রমবর্ধমান মৃত্যু নতুন করে উদ্বেগ তৈরি করেছে গোটা ইউরোপে। ইউরোপের এই বৈরী আবহাওয়া বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে একসময় প্রজন্মে একবারই তাপপ্রবাহ দেখা যেত, যা এখন প্রায় প্রতি বছরই ঘটছে। পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ এখন ইউরোপ। এখানে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে তাপমাত্রা বাড়ছে। চরম এই দাবদাহ মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোকে জরুরি ভিত্তিতে হিট হেলথ অ্যাকশন প্ল্যান বা তাপ স্বাস্থ্য কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন WHO মহাপরিচালক। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। গঙ্গা চুক্তি নবায়নে ভারতের সমর্থন চায় বাংলাদেশ, সম্পর্ক এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্বারোপ ইন্ডিয়া টুডের প্রতিবেদন। রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রামে পানিবন্দী 4.5 লাখ মানুষ। বান্দরবনে আশ্রয় কেন্দ্রে 5,000, সিলেট বিভাগেও বন্যার অবনতি। বৃষ্টির প্রভাব নিত্যপণ্যের বাজারে, বেড়েছে কাঁচামরিচ, সবজি ও মাছের দাম। সরবরাহ ঘাটতিকে দুষছেন বিক্রেতারা। এবং মরক্কোকে হারিয়ে প্রথম সেমিফাইনালিস্ট ফ্রান্স, শেষ 4-এ ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি হবে স্পেন, বেলজিয়াম। এই ছিল ওয়ান বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।